জয় হিন্দ, বন্দে মাতরম। ভারতের মাটিতে দাঁড়িয়ে বিদেশি পতাকা উৎসবের নামে এটা কোন ধরনের দেশবিরোধী চক্রান্ত চলছে সারা বাংলা জুড়ে? হাওড়া থেকে ইসলামপুর ধর্মের পবিত্রতাকে ঢাল করে কারা ছড়াতে চাইছে আন্তর্জাতিক জিওপলিটিক্যাল এজেন্ডা? পুলিশ কড়া পদক্ষেপ নিলেও এই আস্পর্ধার আসল মাস্টারমাইন্ড কারা? অন্যদিকে নেপালে প্রকৃতির ভয়াল রুদ্ররোষ, চোখের পলকে তাসের ঘরের মতো ভেসে গেল চীন নেপাল ফ্রেন্ডশিপ ব্রিজ। নিখোঁজ নেপাল সেনাসহ বহু মানুষ। গ্লোবাল ওয়ার্মিং নাকি অপরিকল্পিত কংক্রিটের জঙ্গল? কার পাপে আজ ধ্বংসের মুখে হিমালয়? এই বন্যার জল ভারতে ঢুকলে আমাদের কি হবে? আজকের ভিডিওতে এই দুটি চাঞ্চল্যকর খবরের একদম গভীরে গিয়ে পোস্টমর্টেম করা হয়েছে। সম্প্রতি নবী দিবস বা মিলাদুল নবী উপলক্ষে সারা রাজ্য জুড়েই ধর্মীয় ভাব গাম্ভীর্যের সাথে শান্তিপূর্ণভাবে মিছিল হচ্ছিল, কিন্তু এই উৎসবের আবহে হঠাৎ করেই তাল কাটল। উত্তর দিনাজপুরের ইসলামপুর এবং হাওড়ার টিকিয়াপাড়ায় দেখা গেল এক চরম বিতর্কিত ও অদ্ভুত দৃশ্য। ধর্মীয় এই মিছিলে উঠতে দেখা গেল বা উঠতে শুরু করলো প্যালেস্তাইনের পতাকা। হ্যাঁ, ঠিকই শুনছেন, ভারতের মাটিতে দাঁড়িয়ে বিদেশের একটি রাজনৈতিক ও যুদ্ধবিধ্বস্ত ভূখণ্ডের পতাকা ওড়ানো হলো। দর্শক বন্ধুরা, এই অংশটিকে শুধুমাত্র একটি পতাকা ওড়ানোর ঘটনা হিসেবে দেখলে আপনারা কিন্তু ভুল করবেন। পতাকা হলো একটি জাতীয় পরিচয়, একটি ভূখণ্ডের আদর্শের প্রতীক। ভারতের মাটিতে দাঁড়িয়ে যখন কেউ অন্য কোনো বিবাদমান দেশের পতাকা হাতে তুলে নেয়, তখন তা শুধু সহানুভূতি বা আবেগের গণ্ডিতে আটকে থাকে না, এটি একটি সরাসরি মনস্তাত্ত্বিক খেলা। যারা এই কাজ করছে তারা কি নিজেদের ভারতীয় পরিচয়ের চেয়ে আন্তর্জাতিক কোনো নির্দিষ্ট এজেন্ডাকে বেশি গুরুত্ব দিচ্ছে? একটি জাতীয় বা স্থানীয় ধর্মীয় উৎসবে ভিন দেশের রাজনৈতিক প্রতীক ব্যবহারের যৌক্তিকতা কোথায়? এই ধরনের প্রতীকী পদক্ষেপের অন্যতম প্রধান লক্ষ্য হতে পারে দেশের ভেতরে একটি বিরূপ প্রতিক্রিয়া তৈরি করা। যখনই বিরূপ প্রতিক্রিয়া আসবে, তখনই শুরু হবে মেরুকরণ বা পোলারাইজেশন, যা সরাসরি সমাজের শান্তি বিঘ্নিত করবে। ইসরায়েল প্যালেস্টাইন যুদ্ধ মধ্যপ্রাচ্যের একটি অত্যন্ত জটিল জিওপলিটিক্যাল সমস্যা, কিন্তু হাজার হাজার মাইল দূরের সেই সমস্যাকে ভারতের পাড়ায় পাড়ায় টেনে আনার আসল অর্থ কি? সোশ্যাল মিডিয়ার যুগে কিছু কট্টরপন্থী গোষ্ঠী সুকৌশলে বিদেশের সংঘাতকে ব্যবহার করে দেশের ভেতরে যুব সমাজকে প্রভাবিত করতে চায়। এটিকে এক ধরনের ইনফরমেশন ওয়ারফেয়ার বা তথ্যযুদ্ধ বলাও যেতে পারে। এর মধ্যে অদৃশ্য একটা নেটওয়ার্ক কাজ করে। একই দিনে দেশের একাধিক প্রান্তে প্যালেস্তাইনের পতাকা দেখা যাওয়াটা এটা প্রমাণ করে যে এটি একটি বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। এর পেছনে হয়তো কোনো সংগঠিত নেটওয়ার্ক কাজ করছে, যার মূল উদ্দেশ্যই হলো ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তাকে চ্যালেঞ্জ করা। আন্তর্জাতিক কূটনীতিতে ভারত বারবারই একটি অত্যন্ত ভারসাম্যপূর্ণ অবস্থান বজায় রাখে। ভারত যেমন একদিকে সন্ত্রাসবাদের তীব্র নিন্দা করে, তেমনি অন্যদিকে সাধারণ মানুষের জন্য মানবিক সাহায্যও পাঠায়। ভারতবর্ষের এই সুনিশ্চিত বিদেশ নীতির তোয়াক্কা না করে রাস্তায় নেমে নির্দিষ্ট একটি দেশের পতাকা ওড়ানো ভারতের সার্বভৌমত্বের প্রতি এক প্রকার প্রচ্ছন্ন চ্যালেঞ্জ। অনেক সময় দেখা যায় স্থানীয় স্তরে এই ধরনের ঘটনাকে শুরুতেই কড়া হাতে দমন না করা হলে তা সমাজবিরোধী শক্তিগুলোকে আরও বেশি ইন্ধন যোগায়। প্রশাসনকে এক্ষেত্রে জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে। এই পুরো চিত্র বিশ্লেষণটা করলে একটা জিনিস পরিষ্কার, ঘটনাটা যতটা না বাইরের একটি ভূখণ্ডের প্রতি সহানুভূতির, তার থেকে অনেক বেশি ভারতের বুকে বিভাজনের বীজ বপন করবার একটি সুপরিকল্পিত চেষ্টা। আপনাদের কি মনে হয়, এই ধরনের উস্কানিমূলক ঘটনার পেছনে কোনো বড়সড় আন্তর্জাতিক শক্তির অদৃশ্য ইন্ধন থাকতে পারে, নাকি এটি শুধুমাত্র কিছু দিকভ্রষ্ট মানুষের কাজ? অনেকে বলতে পারেন, আরে ভাই, দু একজন হয়তো না বুঝে পতাকা নিয়ে চলে এসেছে, কিন্তু না, এখানেই বিশ্লেষকদের চোখ এড়িয়ে যাওয়া যাবে না। শুধু হাওড়া বা ইসলামপুর নয়, ঠিক একই দিনে উড়িষ্যার কটকেও এই একইভাবে প্যালেস্তাইনের পতাকা ওড়ানোর খবর সামনে আসছে। এমনকি দেশের অন্যান্য প্রান্তেও টুকটাক এই ধরনের ঘটনা ঘটেছে। দর্শক বন্ধুরা, একাধিক রাজ্যে একই দিনে একই ধর্মীয় মিছিলে এই বিদেশি পতাকা, এটা কোনোভাবেই কাকতালীয় হতে পারে না। এর পেছনে স্পষ্টতই কোনো নির্দিষ্ট কট্টরপন্থী গোষ্ঠীর ব্রেন ওয়াশ এবং ফান্ডিং কাজ করছে। দেশের যুব সমাজকে ভুল বুঝিয়ে তাদের হাতে ভিন দেশের পতাকা তুলে দিয়ে কারা ভারতের মাটিতে অরাজকতা ছড়াতে চাইছে, সেটা কিন্তু এবার সেন্ট্রাল এজেন্সি অর্থাৎ আইবি তদন্ত করে দেখছে। তবে এখানে একটা ইতিবাচক দিক হলো, প্রশাসন এবার হাত গুটিয়ে বসে থাকেনি বা কোনো ভোট ব্যাংকে পরোয়া করেনি। মেনস্ট্রিম মিডিয়ার কিছু ভিডিওতে দেখা যাচ্ছে ইসলামপুর জেলা পুলিশ এবং হাওড়া পুলিশ অত্যন্ত তৎপরতার সাথে ওই বিদেশি পতাকাগুলিকে বাজেয়াপ্ত করেছে। শুধু তাই নয়,
যারা এই উস্কানিমূলক কাজের সাথে জড়িত তাদের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত হয়ে এফআইআর দায়ের করে আইনি পদক্ষেপ শুরু হয়েছে। মুখ্যমন্ত্রীর প্রশাসন বুঝিয়ে দিয়েছেন, ধর্মীয় অনুভূতির আড়ালে জাতীয় নিরাপত্তা বা পাবলিক অর্ডার বিঘ্নিত করবার চেষ্টা করলে কোনো ছাড় দেওয়া হবে না। পুলিশ যে দ্রুততার সাথে ড্যামেজ কন্ট্রোল করছে তা অবশ্যই প্রশংসনীয়। এই ঘটনাকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ঝড় তুলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, জাতীয় মর্যাদার সাথে কোনো আপোষ নয়। শুভেন্দুবাবুর পয়েন্টটাও কিন্তু একেবারে উড়িয়ে দেওয়ার মতো নয়। তিনি কড়া ভাষায় জানিয়ে দিয়েছেন যে বছরের পর বছর ধরে চলা তোষণ রাজনীতি বা অ্যাপ্রিজমেন্ট পলিটিক্সের কারণেই এই ধরনের দেশবিরোধী উপাদানগুলো আজ এত বড় স্পর্ধা দেখাতে পারছে। বিরোধী শিবিরের দাবি, অপরাধীদের মনে আইনের ভয় না থাকার কারণেই তারা প্রকাশ্যে ভারতের রাস্তায় অন্য দেশের পতাকা ওড়ানোর সাহস পায়। দর্শক বন্ধুরা, ধর্ম যার যার, কিন্তু দেশ তো সবার। উৎসবের পবিত্রতাকে ব্যবহার করে আন্তর্জাতিক সংঘাতের আগুন ভারতের বুকে টেনে আনার এই যে ঘৃণ্য চেষ্টা, আমাদের সবাইকে এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আজকে যদি এই ঘটনাগুলো ছোট বলে এড়িয়ে দেওয়া হয়, কাল হয়তো এরা আরও বড় কোনো স্পর্ধা দেখাবে। ভারতের মাটিতে দাঁড়িয়ে ভারতের জাতীয় পতাকাকে সম্মান না করে অন্য দেশের পতাকা ওড়ানো কি এক ধরনের দেশদ্রোহিতা নয়? আপনাদের কি মনে হয়, পুলিশের শুধু এফআইআর করাই কি যথেষ্ট, নাকি এর পেছনের আসল মাস্টারমাইন্ডদের খুঁজে বের করে কড়া শাস্তি দেওয়া উচিত? আর এই ধরনের ঘটনার জন্য কি সত্যি আমাদের দেশের নরম রাজনৈতিক ব্যবস্থাই দায়ী? কমেন্ট বক্সে আপনার লজিক্যাল মতামত লিখে জানান। আসুন সবাই মিলে আওয়াজ তুলি, দেশের শান্তি এবং অখণ্ডতার সাথে কোনো আপোষ নয়। দ্বিতীয় খবর হলো নেপালের প্রকৃতির রুদ্ররোষ। তাসের ঘরের মতো ভাসছে কংক্রিটের শহর। আমরা কি ধ্বংসের দোরগোড়ায়? দর্শক বন্ধুরা, রাজনীতির উত্তাপ থেকে এবার আমাদের চোখ ফেরাবো এমন এক খবরের দিকে যা দেখলে আপনার গায়ের রক্ত হিম হয়ে যাবে। মানুষের অহংকার, বড় বড় কংক্রিটের ইমারত, এগুলো আজকে আমাদের প্রযুক্তির গর্ব। প্রকৃতির একটা মাত্র ঝাপটায় কিভাবে ধুলোয় মিশে যায় নেপালের এই ভয়াবহ দৃশ্য, তারই জলজ্যান্ত প্রমাণ। চলুন এই ধ্বংসলীলার একটু গভীরে গিয়ে বিশ্লেষণ করি। প্রথমেই বলবো, চোখের সামনে গায়েব হয়ে গেল চীন নেপাল ফ্রেন্ডশিপ ব্রিজ এবং কংক্রিটের শহর। অর্থাৎ নেপালের রসুয়া জেলায় তিব্বত সীমান্তের কাছে ভোটেকোশি নদীতে হঠাৎ করেই যে হড়পা বান বা ফ্ল্যাশ ফ্লাড আছড়ে পড়েছে, তা সাধারণত কোনো বন্যা নয়। ভিডিও ফুটেজগুলোতে আপনারা দেখেছেন সবাই মেনস্ট্রিম মিডিয়াতে, রাস্তার ধারে দোতলা বা তিনতলা মজবুত বাড়িগুলো চোখের পলকে জলের তলায় তলিয়ে যাচ্ছে, যেন সেগুলো দেশলাইয়ের বাক্স। সব থেকে বড় ধাক্কাটা হলো আস্ত একটা কংক্রিটের সেতু, যাকে আপনারা চীন নেপাল ফ্রেন্ডশিপ ব্রিজ হিসেবে জানতেন, সেটা মাঝখান থেকে ভেঙে দুটুকরো হয়ে জলের তোড়ে ভেসে গেল। দর্শকদের কাছে প্রশ্ন, আপনারা কি বুঝতে পারছেন জলের স্রোতের স্পিড বা ফোর্স কতটা ভয়ঙ্কর হলে একটা আন্তর্জাতিক স্তরের হাইওয়ে ব্রিজ এভাবে খড়কুটোর মতো ভেসে যেতে পারে? এই ধ্বংসলীলায় শুধু ইট পাথরের ক্ষতি হয়নি, ব্যাপক প্রাণহানিও ঘটেছে। বহু মানুষ নিখোঁজ। সব থেকে চিন্তার বিষয় হলো, নিখোঁজদের তালিকায় নেপাল সেনার অন্তত 12 জন জওয়ানও রয়েছেন। একবার ভাবুন, অত্যন্ত প্রশিক্ষিত সেনা জওয়ানরাই যদি প্রকৃতির এই রুদ্ররোষের সামনে টিকতে না পারে, তাহলে সাধারণ পাহাড়ি মানুষের অবস্থা কতটা ভয়াবহ হয়েছে। এর পাশাপাশি কৈলাস মানস সরোবরে যাত্রার রুটে হওয়া এই বন্যায় অনেক ভারতীয় তীর্থযাত্রীও আটকে পড়েছেন। অর্থাৎ এই বিপর্যয়ের সরাসরি প্রভাব কিন্তু ভারতীয়দের ওপরেও পড়েছে। এই বিপর্যয়ের একটা বড় অর্থনৈতিক দিক আছে, যা মেইনস্ট্রিম মিডিয়া সেভাবে বলছে না। প্রথমত, চীন নেপাল ফ্রেন্ডশিপ ব্রিজ ধ্বংস হওয়ার অর্থ হলো চীন এবং নেপালের মধ্যে অন্যতম প্রধান ট্রেড রুট বা বাণিজ্যিক পথ পুরোপুরি বন্ধ হয়ে যাওয়া। এর ফলে নেপালের সাপ্লাই চেইন বড়সড় প্রভাব পড়বে। দ্বিতীয়ত, নেপালের প্রায় 430 মেগাওয়াট জলবিদ্যুৎ প্রকল্প এই বন্যায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। জানেন এর মানে কি? নেপালের মোট বিদ্যুৎ উৎপাদনের প্রায় 12% এক লহমায় শেষ। একটা ছোট্ট দেশের অর্থনীতির জন্য এটা একটা কিন্তু মৃত্যুবাণের মতো। কেন হঠাৎ করে এমন প্রলয়ঙ্কারী বন্যা হলো? বিশেষজ্ঞরা এর পেছনে দুটি প্রধান কারণ ধরেছেন। প্রথমটি হলো গ্লপ, অর্থাৎ গ্লেশিয়াল লেক আউটব্রাস্ট ফ্লাড। গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়নের ফলে হিমালয়ের হিমবাহগুলো দ্রুত গলছে এবং বড় বড় হ্রদ তৈরি করছে। জলের চাপে সেই বরফের দেওয়াল ফেটে গিয়েই এই সুনামির মতো বন্যার সৃষ্টি। এবং দ্বিতীয়ত হলো ভূমিকম্পের ট্রিগার। এই হ্রদ ফাটার ঠিক আগেই এই অঞ্চলে 4.4 মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়। পাহাড়ের ইকোসিস্টেম এখন এতটাই ভঙ্গুর যে সামান্য কম্পনেই এমন প্রলয় ঘটে যাচ্ছে। আপনারা ভাববেন না নেপালে বন্যা হচ্ছে মানে আমরা সুরক্ষিত। নেপালের এই নদীগুলোই কিন্তু নেমে আসে উত্তরপ্রদেশ, বিহার এবং বাংলার সমতলে। পাহাড়ে এই বিশাল পরিমাণ জল যখন সমতলে নামবে, তখন ভারতের বিস্তীর্ণ এলাকাতেও কিন্তু বন্যায় ভাসবে। এই দুটি ঘটনাই আমাদেরকে অনেক কিছু ভাবতে বাধ্য করে। একদিকে নিজেদের দেশের ভেতরে জাতীয়তাবোধ এবং উৎসবের নামে কোনো উস্কানিমূলক প্ররোচনা ঠেকানোর লড়াই, আর অন্যদিকে প্রকৃতির ভয়াল রূপের সামনে মানুষের অসহায়তা।
আচ্ছা, আপনাদের কি মনে হয় ভারতের বুকে বিদেশের পতাকা ওড়ানোর এই যে স্পর্ধার পেছনে আসল মাথা কারা? আর হিমালয়ের বুকে প্রকৃতির এই ধ্বংসলীলার জন্য আমরা মানুষরাই কি দায়ী নই? কমেন্ট বক্সে আপনার মতামত অবশ্যই জানাবেন। আপনার একটি মন্তব্য হয়তো নতুন কোনো ভাবনার জন্ম দিতে পারে। ভিডিওটি ইনফরমেটিভ এবং বিশ্লেষণধর্মী মনে হলে এখনই একটি লাইক করুন, বন্ধুদের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করুন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে আরও কিছু কড়া বিশ্লেষণ নিয়ে। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।